স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। ঈদের বিরতির পর আবার আমরা শুরু করছি টোটাল ইম্প্যাক্ট। আজকে আমরা কথা বলবো পাকিস্তান সুপার লিগ নিয়ে। সেখানে যাচ্ছেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার, সেই সঙ্গে আরেকজন কিন্তু আজকে যুক্ত হয়েছেন। এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। বাংলাদেশ থেকে আরেকজন পিএসএলে যাচ্ছেন, তিনি আসলে ধারাভাষ্যকার আতার আলী খান। বাংলাদেশের 3 ক্রিকেটার কবে যাবেন এটা নিয়েও আমরা আলোচনা করব। তবে পিএসএল এর কমেন্ট্রি প্যানেলে আতার আলী খানের যুক্ত হওয়াটা কতটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো আপনার মনে হয়? খুবই সুখবর এটা আমাদের জন্য। বাংলাদেশের যতগুলা সিরিজ হয়, বাংলাদেশের হোম সিরিজ বলুন বা অ্যাওয়ে সিরিজ বলুন, সবগুলা ট্যুরেই কিন্তু আতার আলী খান একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে থাকেন। কারণ তিনি অনেক দিন ধরেই বাংলাদেশের কমিটি প্যানেল রয়েছে। বাংলাদেশকে যদি রিপ্রেজেন্ট করা হয় সারা বিশ্বে যখন ওয়ার্ল্ড টুর্নামেন্টগুলো হয়, ওয়ার্ল্ড কাপ হয়, তখন কিন্তু প্রত্যেক দেশ থেকেই আসলে 2-3জন করে থাকেন, কিন্তু বাংলাদেশে একজন অন্তত থাকেই, তিনি আতার আলী খান। তাকে এবারের প্রথমবারের মতো পিএসএল থেকে ডাক দেওয়া হয়েছে। যেহেতু আইপিএল এর সময়ে পিএসএল শুরু হচ্ছে, 11 তারিখ থেকে শুরু হচ্ছে, আইপিএল চলছে অলরেডি। সো অনেক কমেন্টেটররাই হয়তো আইপিএলে রয়েছেন, সেখান থেকে এই উইন্ডোটা আসলে ফাঁকা হয়ে গিয়েছে। এখানে অনেক নামি দামি কমেন্টেটর রয়েছে, তাদের মাঝখানে আতার আলী খানকেও আসলে আমরা দেখতে পারবো এবার। এর আগে কিন্তু আইপিএলে বাংলা কমেন্ট্রি প্যানেলে কিন্তু ডাক পেয়েছিলেন, যেটা স্টার স্পোর্টসে আসলে সম্প্রচার হয়েছিল। সেখানে কিন্তু বাংলা কমেন্ট্রি দিয়েছেন আতার আলী খান একটা আসরে। তার এবারে পিএসএলে তার সংযুক্তিটা আসলে একটা বড় একটা প্রাপ্তি। পিএসএলের ধারাভাষ্য প্যানেলটা যদি চিন্তা করি, এখানে কিন্তু অনেক সাবেক তারকা ক্রিকেটাররা আছেন, এলিস্টার কুক থেকে শুরু করে ডোমিনিক ক্লার্ক, জেপি ডুমিনি, হেইন্সম্যান, মার্টিন গাপটিল, বেশ কয়েকজন তারকারা আছেন। আইপিএলের সঙ্গে কি তারা কি আসলে পাল্লা দিতে পারছে কিনা? না, দেখেন এলিস্টার কুক কিন্তু নিয়মিত ইংল্যান্ডে যে সিরিজগুলো হয় বা অ্যাশেজ হয়, সেখানে কিন্তু কমেডি ধারাভাষ্য দিয়ে থাকেন। সো তার ইনক্লুশনটা খুবই ভালো। এবং জেপি ডুমিনি, মার্টিন গাপটিল, তিনি কিন্তু কয়েকদিন আগেই আসলে খেলা অবসরে গিয়েছেন, তিনি কিন্তু রেগুলার পিএসএল খেলেছেন। সো তাকে ইনক্লুশন করাটাও কিন্তু ভালো। আপনি এবার দেখবেন যে কেন উইলিয়ামসন আইপিএলে সুযোগ পায়নি, কিন্তু তিনি কিন্তু কমিটি প্যানেলে রয়েছে। এই কারণে কিন্তু নিউজিল্যান্ড পাকিস্তানের সিরিজটাতে আসলে তাকে দেখা যায়নি। হ্যাঁ, সো এই পিএসএল বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে এগুলোই আসলে খুবই ভালো যে আপনি রেগুলার হয়তো খেলছেন, এরপর যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু কমিটিতে আপনার একটা সুযোগ তৈরি হচ্ছে। এবার মার্টিন গাপটিলের জন্য আমার মনে হয় যে সেরকম একটা সুযোগ শুরু হয়েছে। এবং তাদের সাথে আতার আলী খানকেও আসলে ইনক্লুড করার অন্যতম কারণ কিন্তু আসলে বাংলাদেশের 3টা প্লেয়ার রয়েছে যারা রেগুলার খেলার কথা রয়েছে, টিমে সুযোগ পাওয়ার কথা রয়েছে। সো এই জিনিসগুলা যদি আপনি প্রত্যেক দেশের একজন করে রিপ্রেজেন্ট করতে পারে, তখন যখন তাদের খেলা থাকবে তখন আতার আলী খান আসলে ইনসাইটসগুলো দিতে পারবেন। আমি যদি বলি যে লিটন কুমার দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেন, এর মধ্যে নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট খেলার পর হয়তো বা ছুটিটা পাবেন। 3জন ক্রিকেটারই এনওসি পেয়েছেন এর মধ্যে নাহিদ রানা একটা টেস্ট খেলার পরে আসলে পিএসএল তার দলের সঙ্গে যোগ দেবেন না। এর মধ্যে লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন, তারা কিন্তু পিএসএল এর শুরু থেকেই থাকছেন। এর মধ্যে তারা কবে যাচ্ছেন? সবার আগে আমরা শুনতে পেরেছি যে আগামীকালকে রিশাদ হোসেনের ফ্লাইট রয়েছে, তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। এবং লিটন দাসের আমরা যতটুকু শুনতে পাচ্ছি 9 তারিখে ফ্লাইট রয়েছে, কর্চ ইংসের হয়ে তিনি খেলবেন। এবং নাহিদ রানা প্রথম টেস্টটার পরে খেলবেন, তিনি 22 তারিখে সম্ভবত ফ্লাই করবেন। আমাদের আসলে যিনি করেসপন্ডেন্ট রয়েছেন মাঠে, তিনি আমাদের এই ইনফরমেশনটা দিয়েছেন যে এই ডেটগুলোতে তাদের ফ্লাই করার কথা রয়েছে। সো তারা যদি আগে যারা যাচ্ছে তারা প্রথম থেকেই পিএসএলের সঙ্গে থাকছে এবং পুরো পিএসএল জুড়েই তাদেরকে আমরা দেখতে পারবো। রিশাদ হোসেন আসলে এর আগে অনেকগুলা কিন্তু ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়েছিলেন, কিন্তু খেলার সুযোগ হয়নি। এক্ষেত্রে এবার যদি তিনি খেলেন, সেটা কিন্তু রিশাদের জন্য খুব ভালো। আর আমরা ওয়েট করছি যে তিনি কতটুকু ফ্লারিশ করতে পারেন নিজেকে ফ্র্যাঞ্চাইজি। এবার ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু খুবই ভালো করছেন রিশাদ, প্রতি ম্যাচেই 2-3 করে উইকেট নিচ্ছেন। তাছাড়া রিশাদ হোসেন এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে চান্স পেয়েছিলেন, কানাডা গ্লোবাল টি20তেও চান্স পেয়েছিলেন, কিন্তু বিসিবির এনওসি বা বাংলাদেশের একটা জম্পেশ একটা সূচির কারণে তিনি আসলে সুযোগ পাননি। এবার আসলে সেই অপূর্ণতাটা ঘোচানোর মজার ব্যাপার হচ্ছে এই দুটো টিমে তিনি সুযোগ পেয়েছেন, দুটো টিমে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। সো তিনি যদি খেলতে পারতেন, তিনি চ্যাম্পিয়ন দলের হয়ে খেলতেন। এবার রিশাদ কিন্তু তিনি বলেছেন যে তিনি অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসাবে ফেরত
ফেরত আসতে চান। আবার এটা কিন্তু অবাক করার মতো বিষয় যে তিনি বিপিএল এ যেই দলটাতে খেলেছেন ফরচুন বরিশাল, সেটাও কিন্তু এবারে বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে, তার রাশিটা মনে হয় ভালো যাচ্ছে। তবে সব মিলিয়ে লিটন কুমার দাসের কিন্তু একাদশের সুযোগ পেতে কিন্তু একটা ঝামেলা হতে পারে, যেহেতু এই দলটাতে টিম শেফার্ডের মতো একজন ইনফর্ম ব্যাটার আছেন করাচি কিংসে, তারা হয়তো বা তাকে প্রথম চয়েস হিসেবে রাখবে উইকেট কিপার ব্যাটার হিসেবে। তবে লিটন কুমার দাস যেহেতু ওপেনিংয়ে নিয়মিত খেলেন, সেক্ষেত্রে লিটনকে শুধু ব্যাটার হিসেবে কিন্তু পিএসএল দেখা যেতে পারে সব মিলিয়ে। না, পিএসএল এ আসলে আইপিএল এর চেয়ে পিএসএল এর কম্পিটিশনটা একটু কমই হয়। আপনি দেখবেন যে হয়তো সবগুলো ম্যাচ না খেললেও তিনি সুযোগ পাবেন, এটা আসলে বলা যায়। আইপিএলে যেরকম দেখা যায় যে একটা দুইটা ম্যাচে যদি আপনি খারাপ খেলেন তখন কিন্তু আর আপনাকে আসলে তেমন একটা কনসিডার করা হয় না। লাস্ট আইপিএল মানে লিটন কুমার দাস যে আইপিএলটাতে খেলেছিলেন সেখানে আমাদের একটা ম্যাচেই হয়তোবা লিটন সুযোগ পেয়েছিলেন, এরপর কিন্তু সুযোগ পাননি। মুস্তাফিজ যেমন দেখবেন যে পারফর্ম করে, সাকিব আল হাসানের মতো প্লেয়ারও কিন্তু এত বছর আইপিএল খেলেছেন, কিন্তু পারফর্ম না করলে কিন্তু তাকে দলে নেওয়া হয়নি। লাস্ট যে আইপিএল গুলো তিনি খেলেছেন তিনি কিন্তু অতটা সুযোগ পাননি। এই যে মুস্তাফিজ কিন্তু এবার আইপিএলে দলই পাননি। সো পারফরমেন্সের বিষয়টা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো পিএসএলে এবারে তারা মানে খেলছেন, তারা যদি পারফর্ম করেন এরপরে কিন্তু তারা পিএসএলে নিয়মিত হয়ে যেতে পারে। সো এইবারের পিএসএলটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যেহেতু আইপিএলের সাথে কম্পিটিশন দিয়ে এবার পিএসএল একই সময় হচ্ছে, এবার আইপিএলের থেকে পিএসএলে বাংলাদেশি দর্শকদের চোখটা একটু বেশি থাকবে। নাহিদ রানাকে নিয়ে আসলে লাস্ট যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা ছিল সেখানে অনেক আলোচনা হয়েছিল। ইন্ডিয়ার প্রেস কনফারেন্সে যে সময় ছিল সেই নাজমুল হোসেন শান্তকে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হয়েছিল নাহিদ রানাকে নিয়ে। নাহিদ রানা লাস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটাতে খেলেছিলেন, সেখানে ভালো করেছেন, এরপর থেকেই তাকে নিয়ে আসলে আলোচনা হচ্ছে। নাহিদ রানা আসলে কতটা ভালো করতে পারবেন আপনার মনে হয়? নাহিদ রানা কিন্তু পাকিস্তানে অনেক ভালো খেলে এসেছে অলরেডি, তিনি কিন্তু টেস্টে খুবই ভালো। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের নামেও তাকে কিন্তু এখানে বলা হচ্ছে বাংলাদেশে যে তিনি এত ভালো, এত গতির একজন বলার সেই হিসেবে তাকে আসলে আমার যেটা মনে হয় যে তাকে হ্যান্ডেল করতে হবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিকে আরও ভালোভাবে। মানে বাংলাদেশে তো তাকে আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দেখেই তাকে আসলে খেলানো হচ্ছে, বা টেস্টেও সেভাবেই খেলানো হবে। বিসিবিও হয়তো বা এটাই ভেবেছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে টানা 2টি টেস্ট খেললে হয়তো বা নাহিদ রানার ওয়ার্কলোডটা একটু বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু 20 ওভারের ম্যাচ খেলছে, হয়তো বা 4 ওভার করে খুব একটা বেশি প্রভাব পড়বে না তার বোলিংয়ে। সো আর নিয়মিত যদি খেলেনও তিনি সেই ক্ষেত্রে অনেক মানে টাচেও থাকবেন। সো সেই ক্ষেত্রে আর এই গ্লোবাল ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যে আপনি দেখছেন যে কমিউনিটি প্যানেলে কত বড় বড় তারকা রয়েছে, কত কত তাদের কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং ড্রেসিং রুমটার মধ্যে কোচ রয়েছে, ভালো ভালো কোচ রয়েছেন, সেখানে কাজ করছেন। সো সেক্ষেত্রে এই সুযোগগুলা এই দেশের প্লেয়ারদের জন্য, যত বাংলাদেশের প্লেয়ারদের জন্য অনেক বড় সুযোগ। কারণ আপনি দেখবেন যে আইপিএলে মুস্তাফিজ বা সাকিব যখন খেলেছেন, এরপরে যখন তিনি তারা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছেন, সেই অভিজ্ঞতাটা অনেক কাজে দিয়েছে। সো সেক্ষেত্রে যত বেশি টুর্নামেন্ট তারা খেলবেন তত বেশি বাংলাদেশের জন্যই ভালো। এইটা আসলে বাংলাদেশকেও বুঝতে হবে, আর এই বোর্ডকে আসলে সাধুবাদ জানাতে হয়। তারা আগেই বলেছিলেন যে যদি সুযোগ আসে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকে ডাক পাওয়া হয় তাহলে কিন্তু তারা ছাড় দিবেন, এবং সেটাই এবার হয়েছে। সো আমি আশা করবো যে এইটার কন্টিনিউশনটা থাকবে। তারা যদি আসলে যত যাবে তত পারফর্ম করতে পারবে, এবং তাদের মানে ডিমান্ডটা তত বাড়বে সবগুলো ফ্র্যাঞ্চাইজিতে। আপনি আইপিএলে দেখবেন যে রশিদ খানের মতো প্লেয়ারকে সবসময় তারা রাখে, তারা মেইন প্লেয়ার হিসেবে তাদের রাখে। এবার রশিদ খান কিন্তু লাহোর কালান্দার্সের একটা ইম্পর্টেন্ট পার্ট ছিলেন, কিন্তু তিনি আইপিএল খেলবেন দেখেই কিন্তু রিশাদ হোসেন সেখানে সুযোগ পেয়েছেন। সো আমার মনে হয় যে যত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক আসবে তত তাদেরকে সুযোগ দেওয়া উচিত, এবং এরকম করে আমরা আসলে কমিউনিটি প্যানেলেও হয়তো বাংলাদেশে যেসব তামিম ইকবাল যদি সুস্থ থাকতেন, ঢাকা প্রিমিয়ার লিগটা যদি এই সময় না থাকতো, হয়তো বা তামিমকে আসলে পিএসএল দেখা যেতে পারতো, অ্যাজ এ প্লেয়ার হিসেবেও হয়তো দেখা যেতে পারতো। মানে তিনি এখনও যেহেতু খেলে যাচ্ছেন, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছিলেন, সো এই অ্যাক্সিডেন্টটা না হলে আর তাকে নিয়ে কিন্তু আমরা আশা করছিলামই যে তিনি কমিটিতে হয়তো যাবেন। তিনি ইন্টারন্যাশনাল কমিটিও করেছেন অলরেডি। সো তার কমেন্ট্রি আসলে খুবই প্রশংসা করেছেন। সো সেক্ষেত্রে এখন কিন্তু আরও উঠে আসছে কমিটিতে। আপনি দেখবেন যে বিভিন্ন
ইয়াংস্টাররা বা আমরা উইলিয়ামসনকে আসলে কমেন্ট্রি করতে দেখবো সেটা আসলে চিন্তা করিনি। ভাবতাম না। না, মার্টিন গাপটিলের কথাই ধরুন। এক্স্যাক্টলি। আর বাংলাদেশের কথা চিন্তা করেন যে বাংলাদেশে যখন ডিপিএলে খেলাগুলো হচ্ছে বা ইন্টারন্যাশনাল সিরিজ হচ্ছে তখন কিন্তু লোকাল অনেক কমেন্টেটর আসছেন যারা খুবই ভালো করছেন। সো এইভাবে উন্নতি করতে থাকলে আমরা কিন্তু এই যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তাদের ডাক আসবে এবং তারা নিয়মিত করতে পারবে। আতার আলী খান এত পরিচিত যে তাকে আসলে প্রথম চয়েস হিসেবেই নেওয়া হবে, কিন্তু তার পিছনে যারা রয়েছেন তারাও কিন্তু ভালো করছেন এবং লোকালি যত ভালো করবেন তারা ইন্টারন্যাশনালি ততটা রেকগনাইজড হবেন। আগামী 11 এপ্রিল থেকে আসলে পিএসএল শুরু হচ্ছে। পিএসএল শুরু হলে আমরা পিএসএল নিয়মিত আপডেট দিব, আপনিও সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডজির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।